বেলুচিস্তানে হঠাৎ করেই যেন আগুন জ্বলে উঠেছে। একটা নতুন সংঘাত যা শুধু পাকিস্তানকে না, পুরো অঞ্চলের ক্ষমতার খেলাটাকেই বদলে দিচ্ছে। তো কি হচ্ছে আসলে ওখানে? চলুন একদম গভীরে গিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি। আর এই সংঘাতের সবচেয়ে অবাক করা, সবচেয়ে আলোড়ন ফেলা ঘটনাটা কি জানেন? দুজন শিক্ষিত বেলুচ মহিলার আত্মঘাতী হামলা। ভাবা যায় এটা কিন্তু শুধু একটা অ্যাটাক না, এটা একটা শক্তিশালী বার্তা। বার্তাটা হলো স্বাধীনতার এই লড়াইটা এখন কতটা গভীরে চলে গেছে, যেখানে নারীরাও এখন ফ্রন্টলাইনে। কিন্তু ভুল ভাববেন না, এই হামলাগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একদমই না। এগুলো আসলে একটা বড় পরিকল্পনার অংশ, যার নাম অপারেশন হিরো 2। আর এটা চালাচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মি, মানে বিএলএ। এর মানে পরিষ্কার, লড়াইটা এখন আরও অনেক বেশি অর্গানাইজড আর আরও ভয়ঙ্কর একটা নতুন পর্যায়ে চলে গেছে। এই ধরনের অ্যাটাককে বলা হয় ফেদাইন হামলা। মানে এটা এমন একটা সুইসাইড মিশন যেখানে হামলাকারীরা জেনেই যায় যে তারা আর ফিরবে না। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, বিএলএ ইতিহাসে এই প্রথমবার স্বীকার করেছে যে তারা নারী ফেদাইন ব্যবহার করছে। এটা শুধু একটা ট্যাকটিক্যাল চেঞ্জ না, এটা একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। শত্রুকে এটা বোঝানো যে এই আন্দোলন এখন প্রত্যেকটা ঘরে পৌঁছে গেছে। তো ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন? বিএলএ দাবি করছে তাদের হামলায় প্রায় 200 পাকিস্তানি সেনা মারা গেছে, যদিও ইন্টারন্যাশনাল মিডিয়া বলছে সংখ্যাটা 120-এর মতো। কিন্তু সংখ্যা যাই হোক, একটা জিনিস একদম পরিষ্কার, পাকিস্তানি আর্মির ক্ষতিটা অনেক হয়েছে। এই সংখ্যাগুলোই আসলে বলে দেয় অপারেশনটা কতটা ভয়ঙ্কর ছিল। কিন্তু এই হামলাগুলো তো বলা যায় গল্পের একটা চ্যাপ্টার মাত্র। আসল ছবিটা আরও অনেক বড়। বিএলএ এখন শুধু হিট অ্যান্ড রান অ্যাটাক করছে না, তারা এখন বলুচিস্তানের মাটিতে নিজেদের কন্ট্রোল প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। মানে সরাসরি রাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। ব্যাপারটা অনেকটা একটা প্যারালেল গভর্নমেন্ট চালানোর মতো। কিভাবে? আচ্ছা শুনুন, ওরা মেইন হাইওয়েগুলোতে চেকপয়েন্ট বসিয়ে সরকারি অফিসারদের আইডি কার্ড চেক করছে। ভাবুন একবার। শুধু তাই না, জাফর এক্সপ্রেসের মতো একটা ট্রেন হাইজ্যাক করে পুরো এলাকার রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এটা এখন আর শুধু একটা বিদ্রোহ না, এটা পুরো রাষ্ট্রীয় ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার একটা প্ল্যান্ড চেষ্টা। আর এই সব কিছুর পেছনে কাজ করছে একটা তীব্র জাতীয়তাবাদী ফিলিংস। এর একটা দারুণ উদাহরণ হল বেলুচ নেত্রী মিরিয়া বেলুচের একটা কথা, যেটা সম্প্রতি ভাইরাল হয়েছে। উনি বলেছেন, ভারত আর বেলুচিস্তানের মধ্যে একটা ক্রিকেট ম্যাচ হলে কেমন হয়। এই একটা লাইনেই কিন্তু ওদের কনফিডেন্সটা বোঝা যায়, আর বোঝা যায় ওরা কতটা মরিয়া হয়ে ইন্টারন্যাশনাল রেকগনিশন চাইছে। স্বাভাবিকভাবেই এত বড় একটা ঘটনার ঢেউ শুধু পাকিস্তানের ভেতরেই সীমাবদ্ধ নেই, এটা এখন ইন্টারন্যাশনাল পলিটিক্সেও আলোড়ন তুলেছে। হামলার পর থেকেই এই অঞ্চলে একটা নতুন দোষারোপের খেলা শুরু হয়ে গেছে, একটা চেস গেমের মতো। চলুন দেখা যাক কে কার দিকে আঙুল তুলছে। এবং যা ধারণা করা হচ্ছিল ঠিক তাই হয়েছে। পাকিস্তান এই অ্যাটাকের জন্য সরাসরি ভারতকে দায়ী করেছে, কিন্তু ভারতও চুপ করে থাকেনি। ওরা এই অভিযোগ তো উড়িয়েই দিয়েছে, উল্টো পাকিস্তানকে একটা কড়া জবাব দিয়েছে। বলেছে, অন্যকে দোষ না দিয়ে নিজেদের জনগণের দীর্ঘদিনের দাবিগুলো মেটানোর চেষ্টা করুন। এটা কিন্তু একটা খুবই স্ট্রং ডিপ্লোম্যাটিক মেসেজ। এই যে এত সহিংসতা, এর একটা সরাসরি এফেক্ট পড়ছে অর্থনীতির উপর, বিশেষ করে এই অঞ্চলের $বিলিয়ন ফরেন ইনভেস্টমেন্টের উপর। দেখুন, যখন কোনো জায়গা যুদ্ধক্ষেত্র হয়ে যায় তখন তো আর ব্যবসা বাণিজ্য চলে না, তাই না? বেলুচিস্তানের ঠিক এটাই হচ্ছে। আর এর সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে চীনের বড় বড় প্রজেক্টগুলো। আর এর সবচেয়ে বড় প্রমাণটা কি? চীন। ওরা ওদের স্বপ্নের প্রজেক্ট মানে গোয়াদর পোর্টে সব কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। কেন? কারণ একটাই, বিএলএর লাগাতার হামলা। এটা কিন্তু কোনো ছোটোখাটো ব্যাপার নয়। এটা প্রমাণ করে যে একটা বিদ্রোহী গোষ্ঠী একাই একটা সুপার পাওয়ারের জিওপলিটিক্যাল প্ল্যানকে থামিয়ে দিতে পারে। চীন যে পিছিয়ে গেল, এতে কিন্তু একটা বড় স্ট্র্যাটেজিক ভ্যাকিউম তৈরি হয়েছে। এখন প্রশ্ন হলো, এই খালি জায়গাটা কে পূরণ করবে? কানাঘুষো শোনা যাচ্ছে আমেরিকার নজর পড়েছে বেলুচিস্তানের বিশাল মিনারেল রিসোর্সেসের দিকে। মানে ক্ষমতার এই নতুন খেলায় আমরা হয়তো সামনে নতুন প্লেয়ারদেরও দেখতে পাব। এই সব ঘটনা প্রবাহ কিন্তু একটা বড় প্রশ্নের দিকে ইঙ্গিত করছে। আচ্ছা, বেলুচিস্তানের স্বাধীনতা কি এখন আর শুধু একটা স্বপ্ন, নাকি এটা একটা বাস্তব সম্ভাবনা হয়ে উঠছে? অনেকেই মনে করছেন বিদ্রোহের যে চূড়ান্ত লক্ষ্য, মানে একটা স্বাধীন রাষ্ট্র, সেটা এখন আগের চেয়ে অনেক বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছে। ইতিহাস কি নিজেকে রিপিট করতে চলেছে? একটু ভাবুন, 1971 সালে ঠিক এভাবেই তো একটা রক্তক্ষয়ী লড়াইয়ের পর পাকিস্তান থেকে আলাদা হয়ে জন্ম নিয়েছিল বাংলাদেশ। আজ অনেকেই বেলুচিস্তানের মধ্যে সেই ইতিহাসেরই প্রতিচ্ছবি দেখছেন। এমনকি প্রতিবেশী দেশ থেকেও প্রেডিকশন করা হচ্ছে
যে পাকিস্তান থেকে যদি আবার কোনো রাষ্ট্র ভাঙে সেটা হবে বেলুচিস্তান। পাকিস্তানের জন্য স্টেক্সটা কতটা হাই সেটা একটা তথ্য থেকেই পরিষ্কার হয়ে যাবে। বেলুচিস্তান কিন্তু পাকিস্তানের মোট ল্যান্ডমাসের প্রায় 44%। মানে যদি এই প্রদেশটা সত্যি সত্যি স্বাধীন হয়ে যায়, পাকিস্তান তার প্রায় অর্ধেক জমি হারিয়ে ফেলবে। এটা শুধু একটা পলিটিক্যাল ক্রাইসিস না, এটা পাকিস্তানের জন্য একটা অস্তিত্বের সংকট। তাহলে শেষ পর্যন্ত আমাদের সামনে একটাই বড় প্রশ্ন এসে দাঁড়াচ্ছে, বেলুচিস্তানের এই ঘটনাগুলো কি সাউথ এশিয়ার ম্যাপটাকে আবারও নতুন করে এঁকে দেবে, ঠিক যেমনটা হয়েছিল 1971 সালে? এর উত্তর তো সময় দেবে, কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে একটা বড় পরিবর্তনের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। এই রকম আরও ইন্টারেস্টিং আর গভীর ভূরাজনৈতিক বিশ্লেষণের জন্য ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিককে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। এই আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।